বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও আমি আফতাবউদ্দিন অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই ক্লাসটি দেখবে। আফতাবউদ্দিন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক বিজ্ঞান। আমরা দৈনন্দিন গণনার ক্ষেত্রে বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকি। যেমন এই ডিম গণনার ক্ষেত্রে আমরা হালি শব্দটি ব্যবহার করে থাকি। এখানে এক হালি সমান কয়টি? 4টি। আবার কলা গণনার ক্ষেত্রে হালিও ব্যবহার করতে পারি অথবা ডর্জন কথাটি ব্যবহার করতে পারি। তাহলে 1 ডর্জন কলা সমান কতটি? 12টি। এবার আসো, হাইড্রোজেনের এতটি অণু সমান আমরা কি লিখতে পারি? হাইড্রোজেনের এতটি অণুকে আমরা লিখতে পারি মোল। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে কি? মোলের ধারণা। এ পাঠে তোমাদের মোলের ধারণা সংজ্ঞায়িত বলতে পারবে, মোলার আয়তন ব্যাখ্যা করতে পারবে, মোলের ধারণা ব্যবহার করে সরল গাণিতিক হিসাব করতে পারবে, নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে পারবে। মোল রসায়ন বিজ্ঞানে 6.02 × 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন ধারণকারী পদার্থের পরিমাণকে কি বলে? মোল বলে। এই সংখ্যাটি ইটালিয়ান বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাড্রোর আবিষ্কার করে। তার নাম অনুসারে অ্যাভোগাড্রোর সংখ্যাও বলা হয়। এখন আসো এক মোল। এক মোল কি? রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলে। যেমন ধরো, কার্বনের পারমাণবিক ভর 12। তাহলে এই 12কে যদি আমরা গ্রামে প্রকাশ করি, অর্থাৎ এক মোল, এই 12 গ্রাম যদি আমরা লিখি তাহলে সেটা হবে কার্বনের 1 মোল। আবার এই 12 গ্রামের মধ্যে কার্বনে কতটি পরমাণু থাকে? 6.02 × 10⁻23টি কার্বন পরমাণু থাকে। আবার পানির ক্ষেত্রে দেখো, পানির আণবিক ভর 18, অর্থাৎ এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের টোটাল ভরটা হলো কত? 18। এই 18কে যদি আমরা গ্রামে প্রকাশ করি, 18 গ্রাম, তাহলে সেটাকে আমরা লিখতে পারবো 1 মোল পানি। আর 18 গ্রামের মধ্যে যদি 6.02 × 10⁻23টি পানির অণু থাকে তাহলে সেটা হবে মোল। আর 18 গ্রাম যেটা হবে সেটা হবে পানির 1 মোল। এখানে আমরা দুইটা শব্দ লিখেছি, যে মোল আর 1 মোল। তাহলে এতটি অণু ধারণকারী বা এতটি পরমাণু ধারণকারী বা এতটি আয়ন ধারণকারী পদার্থের পরিমাণকে বলা হয় মোল। আর যেটা আণবিক ভর, এটা হলো আণবিক ভর, এটা হলো পারমাণবিক ভর। এই দুইটা ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি সেটা হলো কি? 1 মোল। আরও উদাহরণ কিছু দেখো। ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর কত? ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 আর অক্সিজেনের ভর হচ্ছে 16। তাহলে দুইটা যোগ করলে কত? 56। তাহলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড সমান 56 গ্রাম ইকুয়াল 6.02 × 10⁻23টি ক্যালসিয়াম অক্সাইডের অণু। অর্থাৎ এতটি ক্যালসিয়াম অক্সাইডের অণুই হচ্ছে মোল, আর এত গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের 1 মোল। অনুরূপভাবে পানিটিও তাই। ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রেও একইভাবে তোমরা বের করবা।
হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, যেহেতু দুইটি পরমাণু আছে 2 দিয়ে গুণন 2, তাহলে 2কে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে সেটা হবে 1 মোল। আর এর এই 2 গ্রামের মধ্যে হাইড্রোজেনের যতটি অণু থাকবে সেটা হচ্ছে মোল। অনুরূপভাবে অক্সিজেনেরটাও বের করে নিবে। এবার তোমাদের কাজ, একইভাবে তোমরা এই কাজটি করে নিবে। এখানে নিম্নলিখিত পদার্থের মধ্যে একটি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, একটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখন এই ক্যালসিয়াম অক্সাইডের 1 গ্রামে অণুর সংখ্যা হিসাব করতে বলছে, 1 গ্রামে অণুর সংখ্যা হিসাব, এবং প্রতিটি অণুর ভর কত সেটা হিসাব, আর 1 গ্রামে মোট পরমাণু সংখ্যা হিসাব। তা আমরা এই হিসাবগুলো করে নেই। হিসাব নাম্বার 1, ক্যালসিয়াম অক্সাইড এর আণবিক ভর 40 + 16 = 56। তাহলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড ইকুয়াল 56 গ্রাম ইকুয়াল এতটি ক্যালসিয়াম অক্সাইডের অণু। তাহলে এখন আমরা লিখতে পারি 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এ অণু থাকে কতটি? এতটি। তাহলে 1 গ্রামে কতটি অণু থাকবে? তাহলে 1 গ্রামে অবশ্যই কম থাকবে, তাহলে 56 নিচে চলে আসবে। নিচে চলে আসলে এটা ডিভাইডেড করলে এই মানটা পাওয়া যাবে। আর এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখলে 1.075 × 10⁻²2T। এটা হলো 1 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডে অণুর সংখ্যা নির্ণয় করা হলো। এবার আসো হিসাব 2। হিসাব 2তে বলা হয়েছে কি, যে এতটি ক্যালসিয়াম অক্সাইডে অণুর ভর কত? 56 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত? তাহলে একটি অণুর ভর, একটি ক্যালসিয়াম অক্সাইডে অণুর ভর 56 ডিভাইডেড অ্যাভোগাড্রো সংখ্যাটি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়? 9.3 × 10⁻23 গ্রাম। ওকে, নাম্বার 3। এখানে আমরা একটু আগেও করে আসলাম যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডে অণু থাকে কতটি? এতটি। তাহলে 1 গ্রামে থাকে। 1 নাম্বার হিসাবে আমরা এটা করেছি। পুনরায় দেখো, এখন এগেইনে কি বলছে, যে ক্যালসিয়াম অক্সাইডের একটি অণুতে পরমাণু সংখ্যা কয়টি? এখানে 2টা পরমাণু, এখানে ক্যালসিয়াম একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু। তাহলে এতটি, এই যে এই 1 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড অণুতে, ক্যালসিয়াম অক্সাইডের অণু থাকে এতটি, 1 গ্রামের মধ্যে এতটি অণু থাকে। তাহলে এতটি অণুতে পরমাণু থাকবে কতটি? এতটি। ওকে, ক্যালকুলেশন করলে 2.15 × 10⁻23T। এটা হলো অ্যান্সার। এখন জোড়ায় কাজ করবা তোমরা। সালফিউরিক অ্যাসিডের 1 গ্রামে অণু সংখ্যা, প্রতিটি অণুর ভর হিসাব, 1 গ্রামে মোট পরমাণু সংখ্যা হিসাব। এটা করতে থাকো তোমরা। এবার গ্যাসের মোলার আয়তনের ক্ষেত্রে কিছু আমরা সংজ্ঞা জেনে নিই। 1 মোল গ্যাসীয় পদার্থের যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপকে প্রমাণ তাপমাত্রা চাপ বা প্রমাণ অবস্থা বলে। প্রমাণ অবস্থায় 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটার। যেমন 1 মোল বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর আয়তন প্রমাণ অবস্থায় 22.4 লিটার। আসলে অঙ্ক করতে গেলে গ্যাসের ক্ষেত্রে এই শব্দগুলো লক্ষ্য করা যায়। এসটিপি, এনটিপি,
এসএটিপি এই প্রত্যেকটি শব্দই দুটি তথ্য প্রদান করে, একটি গ্যাসের তাপমাত্রা অর্থাৎ এই টি, আর একটি হচ্ছে কি চাপ পি। আর এই সামনের এস, এন, এসএ এগুলো হলো বিভিন্ন অবস্থা প্রকাশ করে। যেমন এসটিপি এর ফুল মিনিংটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপিতে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আবার কেলভিন স্কেলে সেটা হলো 0 ডিগ্রির সাথে যদি 273 যোগ করা হয় তাহলে সেটা হবে 273 কেলভিন। আর চাপটা হচ্ছে পি ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার, অর্থাৎ প্যাসকেলে সেটা হবে 101.325 প্যাসকেল। আবার কিলো প্যাসকেলে এটা লিখলে 101.325 কিলো প্যাসকেল। মোলার ভলিউমটা হবে কত? এই এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার ভলিউম অর্থাৎ 1 মোল গ্যাসের আয়তনটা হবে কত? 22.4 লিটার। এনটিপি নর্মাল টেম্পারেচার প্রেশার, এনটিপিতে তাপমাত্রা ধরা হয়েছে কত? 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কেলভিন স্কেলে সেটা 273 যোগ করলে 298 কেলভিন। আর চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, অথবা প্যাসকেল অন্য স্কেলে ধরলে মানে প্যাসকেলে ধরলে 1.01325 প্যাসকেল, কিলো প্যাসকেলে ধরলে 101.325 কিলো প্যাসকেল। মোলার ভলিউম হবে তখন কত? 24.45 লিটার, অর্থাৎ 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হবে 24.45 লিটার। এখন এই দুইটার ক্ষেত্রে কি তুলনা করা হয়েছে? যে এখানে টেম্পারেচার এখানে হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এখানে হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর চাপ কিন্তু একই। তাহলে এসটিপি এবং এনটিপি এর ক্ষেত্রে পার্থক্য হচ্ছে শুধু টেম্পারেচার। ওকে, এবার এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখানে তাপমাত্রা নর্মাল তাপমাত্রার সেম 25 ডিগ্রি, অর্থাৎ এটা কেলভিন স্কেলে 298, কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট প্রেশারটা হচ্ছে একটু কম, অর্থাৎ 100,000 প্যাসকেল, বা কিলো প্যাসকেলে এটা হবে 100 কিলো প্যাসকেল। আর এখানে 1 মোল গ্যাসের আয়তন হবে 24.8 লিটার। তাহলে এই দুটার ক্ষেত্রে এসটিপি এবং এনটিপি এর ক্ষেত্রে ভিন্ন শুধু তাপমাত্রা, আর এনটিপি এবং এসএটিপি এর মধ্যে তুলনা করা হয়েছে শুধু কি প্যাসকেলের, অর্থাৎ চাপের তুলনা করা হয়েছে, কিন্তু তাপমাত্রা একই। এটাই হলো 3টে স্কেলের ভিন্নতা। এবার চলো, কোনো গ্যাসের ক্ষেত্রে যদি মোল সংখ্যা এন ধরা হয়, গ্রাম এককে ভর ডব্লিউ, লিটার এককে আয়তন ভি, অণুর সংখ্যা যদি এন হয় এবং আণবিক ভর এম হয়, তাহলে মোল সংখ্যা এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম। আবার গ্যাসের ক্ষেত্রে এন ইকুয়াল গ্যাসের আয়তন বাই মোলার আয়তন, গ্যাসের আয়তন বাই মোলার আয়তন, এই দুটাকে কম্বাইন করলে এই সূত্রটি পাওয়া যায়। আবার এইটা এটি এবং এটিকে, এই দুইটাকে কম্বাইন করলে এটি পাওয়া যায়, অ্যাভোগাড্রোর সংখ্যা। আবার এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড থেকে পাওয়া যায় এটা, এই সূত্রটা, অর্থাৎ ডব্লিউ বাই এম ইকুয়াল টু ভি বাই 22.4 লিটার। এবং এটা এবং এটার সমন্বয়ে পাওয়া যায়, ফার্স্ট এবং থার্ডের সমন্বয়ে পাওয়া যায় ডব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। সবগুলো সমন্বয়ে এই সূত্র, এই তিনটার সমন্বয়ে এই তিনটি সূত্র আমরা লিখতে পারি। প্রমাণ অবস্থায় অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন এত হলে, অর্থাৎ 11,200 ml হলে মোল সংখ্যা নির্ণয় করি আমরা। তাহলে এখানে আমরা জানি গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা ইকুয়াল গ্যাসের আয়তন বাই মোলার আয়তন। তাহলে এখানে গ্যাসের আয়তনটা কত ধরা হয়েছে? 11,200 ml। তাহলে এটা লিটারে লিখলে 11.2 লিটার। এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তনে, এসটিপি মানে প্রমাণ অবস্থা মোলার আয়তন কত আমরা শিখে আসলাম? 22.4 লিটার। তাহলে এখানে মোল সংখ্যা কত?
তাহলে মোল সংখ্যা আমরা জানি মোল সংখ্যা n ইকুয়াল টু গ্যাসের আয়তন বাই মোলার আয়তন। তাহলে গ্যাসের আয়তন কত ধরা হয়েছে 11.2 লিটার আর মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। ক্যালকুলেশন করলে এই মানটা পাওয়া যাবে। এটাই হচ্ছে প্রমাণ অবস্থায় অ্যামোনিয়া গ্যাসের 11,200 ml এর মোল সংখ্যা হবে 0.5। প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? তাহলে আমরা এটা হিসাবটা দেখে নেই। সলভ। এসটিপিতে 22.4 লিটার মিথেন গ্যাসে কতটি অণু থাকে? 6.02 × 10⁻23টি অণু। তাহলে 5 লিটারে কতটি অণু থাকবে? এতটি। তাহলে এখন আমরা এখানে প্রশ্ন করা হয়েছে যে মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে তোমরা তো লিখতে পারতা যে 22.4 লিটার মিথেন গ্যাসে পরমাণু থাকে, এটা পরমাণু দেও লিখতে পারতে, কিন্তু এখানে কিন্তু শুধু হাইড্রোজেনের কথা উল্লেখ করা আছে আর এখানে কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দুইটা মিলে আছে। তাহলে 5 লিটারে এতটি অণু আছে এগেইন। তাহলে মিথেন গ্যাসে একটি অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে কয়টি? এখানে হাইড্রোজেন পরমাণু আছে 4টি। তাহলে মিথেন গ্যাসে কতটি অণু ছিল? এতটি অণুর মধ্যে এই 1.343 × 10⁻23টি অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু হচ্ছে কতটি? এতটি। ক্যালকুলেশন করলে 5.372 × 10⁻23টি। এখানে কেন আমরা হাইড্রোজেন পরমাণু কথা লিখলাম? কারণ এখানে আমরা কিন্তু এই যে 22.4 লিটার মিথেন গ্যাসে থাকে এতটি পরমাণু লিখতে পারতাম। আবারও বোঝাচ্ছি যে কারণ এখানে তো হাইড্রোজেন পরমাণুর কথা উল্লেখ আছে আর এখানে যদি আমরা এটা লিখি তাহলে কার্বন এবং হাইড্রোজেন দুইটিকেই উল্লেখ করতে হবে বা উল্লেখ আছে। তাহলে এখানে 5 লিটারে এতটি অণু আছে, 5 লিটারে কার্বন এবং হাইড্রোজেনের অণু আছে এতটি। তাহলে একটি অণুতে হাইড্রোজেন পরমাণু, এইখানে একটি অণুতে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে? 4টা। তাহলে মিথেন গ্যাসের টোটাল অণু আছে এতটি, এর মধ্যে এই কার্বন এবং হাইড্রোজেনের টোটাল অণু হচ্ছে এতটি, এর মধ্যে হাইড্রোজেনের পরমাণু হচ্ছে এতটি। ওকে, এবার আসো মোলার দ্রব্য নির্ণয়ের ক্ষেত্রে কিছু সংজ্ঞা শিখে নে। দ্রব্য, দ্রাবক এবং দ্রবণ। দ্রব্য কি? দ্রাবকের মধ্যে যে পদার্থগুলা দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয় তাকেই কি বলা হয়? দ্রব্য বলে। যেমন লবণ, চিনি। আর যে সকল তরল পদার্থের মধ্যে লবণ, চিনি দ্রবীভূত হয় তাকে বলা হয় দ্রাবক। তাহলে এখানে পানি, অ্যালকোহল, অ্যাসিড এগুলোর মধ্যে পানি, এই যে লবণ, চিনি দ্রবীভূত হয়, এই জন্য এটা হলো দ্রাবক। আর দ্রব্য এবং দ্রাবক এই দুইটার সংমিশ্রণে যেটা তৈরি হয় সেটা হলো দ্রবণ। সমসত্ব মিশ্রণ হতে হবে। সমসত্ব মিশ্রণ কথাটার অর্থ হলো যে যেই মিশ্রণে দুইটা পদার্থের উপাদান পৃথকভাবে কি করা যাবে না, আলাদা করা যাবে না, সেটাই হচ্ছে কি সমসত্ব মিশ্রণ। মোলার দ্রবণ ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে মোলার দ্রবণ এবং মোলারিটি জানা আমাদের অবশ্যই প্রয়োজন। এখন মোলারিটি কি আর মোলার দ্রবণ কি? দেখো, মোলার দ্রবণ কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রাটা ফিক্স থাকবে। 1 লিটার আয়তনে, মনে করো একটা পাত্র নিচে কয় লিটার? 1 লিটার আয়তনে। এর মধ্যে যদি 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে তাহলে ওই দ্রবণটাকে বলা হয় মোলার দ্রবণ অথবা 1 মোলার দ্রবণ। ওইটাই মোলার দ্রবণ, আবার ওইটাকেই 1 মোলার দ্রবণ বলা হয়। দ্রবণের মোলারিটি কি? নির্দিষ্ট তাপমাত্রা, এখানেও নির্দিষ্ট তাপমাত্রা থাকবে। 1 লিটার আয়তনে দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে দ্রবণের মোলারিটি। এখানে কিন্তু ওই মোলের সংখ্যাটা ফিক্সড থাকবে না, যতটুকু দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে কি মোলারিটি, অর্থাৎ ঘনমাত্রা। একে এম দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা 1 লিটার আয়তনের মধ্যে 1 মোল দ্রবীভূত করি তাহলে সেটা হচ্ছে 1 মোলার দ্রবণ। আর যেহেতু এখানে কোনো পরিমাণ উল্লেখ ছিল না, এই জন্য আমরা ওটাকে বলবো মোলারিটি বা ঘনমাত্রা।
আরও কিছু তথ্য জেনে নেই ঘনমাত্রা নির্ণয়ের জন্য। 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে কি বলে? সেই দ্রবণকে আমরা বলবো মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে, আর 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে সেটা হবে সেমি মোলার দ্রবণ। কারণ সেমি কথার অর্থ হলো কি অর্ধেক। তাহলে এখানে যেহেতু 1 মোল ছিল সেটা 1 মোলার, আর যখন 0.5 মোল দ্রবীভূত আছে তখন সেটাকে হলো সেমি মোলার। আর সেমি মোলারকে যখন আরও ডেসিমোলার আরও 10 দিয়ে ভাগ করব, দেশের শান্তি সেন্টি দেশের শান্তি, তাহলে ডেসিতে আনলে আরও 10 দিয়ে ভাগ করলে অর্থাৎ 1 মোলকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি 0.1 মোল পাওয়া যায়। আর 0.1 মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে অর্থাৎ 1 লিটারের মধ্যে যদি 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে সেটা হলো কি ডেসিমোলার দ্রবণ। ওকে, চলো আমরা এখন একটা এই দ্রবণ প্রস্তুত করি। 250 ml 0.1 মোলার ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত। কি কি লাগবে? পানি, বিশুদ্ধ পানি, সোডিয়াম কার্বনেট, তারপর নিক্তি, গোলতলি ফ্লাক্স, বিকার, ফানেল, ওয়াশ বোতল, গ্লাস রড, আরও কয়েকটি উপাদান। তাহলে এই যে এখন এই যে এখানে যে এত ml 250 ml 0.1 মোলার ঘনমাত্রার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করব, সেক্ষেত্রে আমাদের কী কী উপকরণ লাগলো সেগুলো আমরা দেখে নিলাম। উপকরণ, তাহলে আমরা সোডিয়াম কার্বনেট কতটুকু দরকার সেটা আমরা বের করে নিই। সেটা বের করার জন্য গ্রাম এককে দ্রবের ভর W = দ্রবণের মোলারিটি ইন্টু মিলিলিটার এককে দ্রবণের আয়তন ইন্টু দ্রবের আণবিক ভর, এটাকে বাই 1000। এটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি W = SVm/1000। এখানে গ্রাম এককে দ্রবের ভর W, দ্রবণের মোলারিটি S, মিলিলিটার এককে দ্রবণের আয়তন V, দ্রবের আণবিক ভর M ধরে পাই এই সূত্রটা। তাহলে এখন এই সূত্রের আমরা প্রয়োগ করে পাইলাম এখানে ঘনমাত্রা ছিল কত 0.1 মোলার, আয়তন হচ্ছে 250 ml, আর আণবিক ভর M = কত 23, এটা হলো সোডিয়াম 23, সোডিয়াম যেহেতু দুইটা আছে 2 দিয়ে গুণন, প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন 16 ইন্টু কত 3, তাহলে টোটাল করলে কত 106। তাহলে দ্রব্যের ভরটা আমরা W = আমরা বের করে নিলাম 2, এখানে S এর মান হচ্ছে এত, B এর মান এত, M এর মান হচ্ছে 106/1000, তাহলে W এর মানটা পেয়ে গেলাম কত 2.65 গ্রাম। তাহলে আমরা এখন দ্রবণের ঘনমাত্রা নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নেই ভিডিওটা। এখানে এই উপকরণগুলো আমাদের প্রয়োজন। প্রথমে আমরা নিক্তিটাকে পরিষ্কার করে নিব। হ্যাঁ, এই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে কাচের বাউন্ডারিটা সুন্দরভাবে বসাতে হবে। যার ভিতরে সোডিয়াম কার্বনেট নিব সেই পাত্রটার ভর মেপে নিতে হবে, পরে আবার এটার ভরটাকে বাদ দিতে হবে। তাহলে এটার ভর কত পাইলাম 960 গ্রাম, 0.960 গ্রাম, এটাকে পরে মাইনাস করা হয়েছে। এভাবে আমরা সোডিয়াম কার্বনেট 2.65 গ্রাম মেপে নিব।
ধরো এইভাবে মেপে নিলাম 2.65 গ্রাম, এটা আবার নোট করে রাখবে। এখন সলিউশন কিভাবে তৈরি করা হয়, দ্রবণ কিভাবে তৈরি করা হয় দেখে নাও। প্রথমে সোডিয়াম কার্বনেটকে একটি বিকারে নিয়ে তারপর ওই পাত্রটি ধুয়ে নিতে হবে ওয়াশ বোতল দিয়ে 2 বার করে, যাতে কোনো সোডিয়াম কার্বনেটের অণু না থাকে, অবশিষ্ট না থাকে। এরপর গ্লাস রড দিয়ে এটাকে মিশ্রণ করতে হবে। মিশ্রণ তৈরি করে এরপর ওই গ্লাস রডটাকে আবার ওয়াশ বোতল দিয়ে 2 বার ধৌত করতে হবে। অর্থাৎ যেই যন্ত্রটাকে তুমি ব্যবহার করবে সেই যন্ত্রটাকে 2 বার করে বা ভালো করে ধুয়ে ওটাকে বাদ দিতে হবে। এরপর আমরা গোলতলি ফ্লাক্সে নিব, সেটা কত ml এর হতে হবে, 250 ml। এই দেখো গোলতলি ফ্লাক্সের গায়ে লেখা আছে নিচের দিকে 250 ml। দ্রবণটা নিয়ে এটাকে আবার ধুয়ে নিতে হবে। বিকারটা 2 বার করে ধুয়ে নিবা, কারণ এখানে সোডিয়াম কার্বনেটের কি দ্রবণ থাকতে পারে, এই জন্যই এটা আবার ধুয়ে নিতে হবে। ধুয়ে গোলতলি ফ্লাক্সে এভাবে 2 বার ধুয়ে নেওয়ার পর ফানেলটাও ধুয়ে নিতে হবে সুন্দর করে। ঠিক যেভাবে ভিডিওতে দেখছো সেভাবে কাজ করতে হবে। তারপর সিপি লাগিয়ে এটাকে মিক্সড করতে হবে। এভাবে সিপি লাগিয়ে মিক্সড করে পুনরায় আবার সিপি খুলে এই দাগ পর্যন্ত, এখানে একটা দাগ আছে, দাগ পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করতে হবে। আস্তে আস্তে পানি ঢালতে হবে ওয়াশ বোতল দিয়ে। এখনো দাগ পর্যন্ত পূর্ণ হয়নি, বাস দাগ পর্যন্ত পূর্ণ হয়ে গেল, আমাদের প্রয়োজনীয় ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত হয়ে গেল। এখন তোমরা এটা কাজ করবে দলীয়ভাবে, এই অঙ্ক দুটো করবে যে 500 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম বাইকার্বনেট প্রয়োজন এবং দ্রবণটি প্রস্তুত করবা। আবার 250 ml 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন এবং দ্রবণটি প্রস্তুত করবে। মূল্যায়নে আসি। দেখি তোমরা এতক্ষণ কি শিখলে। মোল কি, এসটিপি, এনটিপি, এসএটিপি এর পূর্ণরূপ লেখো। মোলার আয়তন কাকে বলে, মোলার দ্রবণ কাকে বলে, দ্রবণের মোলারিটি বলতে কি বুঝো। বাড়ির কাজ, 0.5 মোলার ঘনমাত্রা সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে যদি 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত ml হবে সেটা বের করে নিয়ে আসবে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।